এরকম। সেক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এসিনাস গুলো হচ্ছে দুই ধরনের, আমাদের স্যালাইভা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সেরাস আর একটা হচ্ছে মিউকাস। এখানে এসিনাইও দুই ধরনের থাকে, এই যে খেয়াল করে দেখেন যে একটা হচ্ছে কি মিউকাস এসিনাই আর একটা হচ্ছে আপনার সেরাস এসিনাই। ঠিক আছে, তাহলে সেরাস এসিনাই থেকে সেরাস সিক্রেশন হবে, মিউকাস এসিনাই থেকে মিউকাস সিক্রেশন হবে। ওকে, মিউকাস স্যালাইভা সিক্রেশন হবে আর কি। ওকে, ডাক্টের ক্ষেত্রে খেয়াল করে দেখেন ইন্টারক্যালেটেড ডাক্ট, স্ট্রাটেড ডাক্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, এই যে ফার্স্টলি এই যে একদম আমার এই যে অ্যাসিনাই এই পর্যন্ত হচ্ছে অ্যাসিনাই। ঠিক আছে, এসিনাই এর পরে এই যে ডাক্টটুকু দিস ইজ কল্ড ইন্টারক্যালেটেড ডাক্ট বা এটা হচ্ছে এক নাম্বার ফার্স্ট পার্ট। এরপর হচ্ছে যে এই পর্যন্ত দিস ইজ হচ্ছে সেকেন্ড পার্ট বা স্ট্রাটেড ডাক্ট। আর এরপর এখান থেকে যে বের হবে দিস ইজ হচ্ছে এক্সক্রিটরি ডাক্ট বা থার্ড পার্ট। তাহলে ডাক্টের পার্ট কয়টা, পোর্শন কয়টা? তিনটা, ইন্টারক্যালেটেড, স্ট্রাটেড, এক্সক্রিটরি ডাক্ট। ঠিক আছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে আর কি। তো এই যে বললাম যে এখানে তো আপনার হচ্ছে অত ডিটেলস দেওয়া নাই, ছোটখাটো কিছু দেওয়া আছে, তারপরেও কথাগুলো আমরা একটু দেখবো আর কি। এখন একটু খেয়াল করে দেখেন এই যে দুইটা অ্যাসিনাইয়ের ক্ষেত্রে, যদিও নিচে একটু ছবিটা, তারপরে একটু খেয়াল করে দেখেন যে অ্যাসিনাইয়ের ক্ষেত্রে দেখেন সেলগুলো কিন্তু শেপ সাইজ কিন্তু একই রকম, পিরামিড টাইপের শেপ। ওকে, নিউক্লিয়াস খেয়াল করে দেখেন যে এই সেরাস অ্যাসিনাইয়ের নিউক্লিয়াসটা হচ্ছে গোল, স্ফেরিক্যাল। হ্যাঁ, আর মিউকাস অ্যাসিনাইয়ের এইটা দেখেন যে আপনার হচ্ছে কি ইলংগেটেড, লম্বাটে, তাই না, ফ্ল্যাট। ওকে, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন আর কি। এরপরে লুমেনের ক্ষেত্রে যদি বলি যে মিউকাস অ্যাসিনাইয়ের লুমেনটা হচ্ছে আপনার বড়, এই যে দেখেন কত সুন্দর লুমেনটা, বড় লুমেন। আর সেরাস অ্যাসিনাইয়ের লুমেনটা হচ্ছে আপনার ন্যারো। ওকে, এই যে সেরাস এবং মিউকাস সেলের কিছু পার্থক্য এখানে দিয়েছে আর কি। তো হচ্ছে একটু এখান থেকে দেখে নিবেন, বেজোফিলিক, এটা হচ্ছে ইওসিনোফিলিক, এখানে বেজালিপ্লেস নিউক্লিয়াস। ওইটা তো আমরা কি নিচে দেখে আসলাম না, বেজালিপ্লেস নিউক্লিয়াস দুই জায়গাতেই ছিল, কিন্তু এটা ছিল কি সেরাস সেলে ছিল হচ্ছে আপনার স্ফেরিক্যাল বা রাউন্ডেড, তাই তো। এগুলা ওরাল অ্যানাটমিতে খুব ডিটেইলস খুব সুন্দর করে বলা আছে। বেজালিপ্লেস নিউক্লিয়াস এটা ছিল কি আপনার ফ্ল্যাটেন্ড। ঠিক আছে, ফ্ল্যাটেন্ড। ওকে, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক্সটেনসিভ ছিল, এখানেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক্সটেনসিভ থাকবে। ঠিক আছে, এখানে দেখেন ওয়েল ডেভেলপড গোলগি বডি, এখানেও হচ্ছে আপনার মোর এপিক্যালি, বাট গোলগি বডি এখানেও ছিল। ওকে, নিউমেরাস সিক্রেটরি গ্র্যানিউলস। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ভ্যাকিউল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি থাকে, ভ্যাকিউল থাকে কিছু। এখানে খেয়াল করে দেখেন যে সিক্রেশন ইজ লেস ভিসকাস। হ্যাঁ, সেরাস যেহেতু মানে কি ওয়াটারি সিক্রেশন, তার মানে এটার চটচটে ভাব, মিউকাস সিক্রেশনটা একটু চটচটে ভাব থাকে, তাহলে ভিসকোসিটি বেশি হয় ওটার। তাহলে সেরাস যা ওয়াটারি সিক্রেশন সেটার ভিসকোসিটি বেশি থাকবে, সরি কম থাকবে। সেরাস এটা হচ্ছে লেস ভিসকাস, আর এটা হচ্ছে ভিসকাস। হ্যাঁ, ভিসকোসিটি এখানে বেশি থাকবে। ওকে, আর সেরাস সিক্রেশন দেখেন অ্যামাইলেজ এবং প্রোলিন থাকবে বেশি। হ্যাঁ, অ্যামাইলেজ। সেরাস সিক্রেশন কোথা থেকে বেশি হয়? প্যারোটিড। এই জন্য হচ্ছে আপনাদের প্যারোটিড গ্ল্যান্ডে কি থাকে, আমাদের অ্যামাইলেজ কন্টেন্টটা বেশি থাকে। ওকে, লং পলিহেড্রাস এটা অত দরকার নাই। এই যে ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলি এখানে অ্যাবসেন্ট, মানে থাকে না। ঠিক আছে, এই ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলি এপাশে একটু লিখে নেন ফাঁকা জায়গাতে, যেখানে ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলি থাকে বা প্রেজেন্ট, মানে ওইটাতে না থাকলে তো এটাতে থাকবে ওইটাই। এটা ওই যে দেখেন লার্জ লুমেন, আমরা কিন্তু কথার ক্ষেত্রে বলে ফেলেছি, এটা ছিল আপনার স্মল লুমেন। ঠিক আছে, এই পার্থক্যটা এক্সট্রা একটু লিখে নেন, এই দুইটা মানে ওখানে যে দুইটা আছে তার উল্টাটা এই পাশে হবে আর কি। হ্যাঁ, এখানে বলেছে ইন্টারসেলুলার ক্যানালিকুলি অ্যাবসেন্ট, ওখানে প্রেজেন্ট। এখানে হচ্ছে লুমেনটা লার্জ, ওখানে হচ্ছে স্মল। হ্যাঁ, এতটুকুই। সো সিক্রেটরি ইউনিট সেল নিয়ে কথাবার্তা। এখন হচ্ছে আমাদের এই ডাক্ট সিস্টেম নিয়ে একটু কথাবার্তা আমরা দেখব। তার আগে আরেকটা জিনিস একটু আমরা দেখাই ছবিতে, এই যে মাকড়সা জালের মতন কিছু আপনার ঘিরে আছে না, এগুলাকে বলা হয় একটা সেল। এই সেলগুলোকে বলা হয় মায়ো এপিথেলিয়াল সেল। অপর একটা নাম আছে হচ্ছে আপনার বাস্কেট সেল। এই মায়ো এপিথেলিয়াল সেল কোথায় কোথায় পাওয়া যায় খেয়াল করে দেখেন। এই যে এই মায়ো এপিথেলিয়াল সেল আমাদের অ্যাসিনাইতে পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায়, আর হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্টে পাওয়া যায়, স্ট্রাইটেডে পাওয়া যায় না কিন্তু। কোনটা? এক নাম্বার পোর্শন অফ ডাক্ট। ঠিক আছে, দুইটা জায়গাতে মায়োথিলিয়াল সেল পাওয়া যায়। কোনটা কোনটা? একটা হচ্ছে আপনার এসিনাইতে পাওয়া যায়, যে এসিনাইকে পেঁচিয়ে ধরে আছে, আর হচ্ছে যে ইন্টারক্যালেটেড ডাক্টকে পেঁচিয়ে ধরে আছে। ঠিক আছে, দুইটা জায়গাতে পাওয়া যায়, একটু মার্ক করে রাখেন এখানে। ওকে, স্ট্রাইটেড ডাক্টটা তো মডিফাই করে, এটা তো আমরা ওখানে বলে আসছি আর কি, দেখেছেন আপনারা সবকিছুই। এরপরে আপনাদের 22 নাম্বার পেজে যে মানে আমরা পার্থক্যটা দেখলাম, পার্থক্য নিচের যে ছকটা আছে খেয়াল করে দেখেন। মায়োপিথেলিয়াল সেল নিয়ে আমরা কথা বলছিলাম, এই ছকের নিচে মায়োপিথেলিয়াল সেল নিয়ে কথা বলছিলাম, যে মায়োপিথেলিয়াল সেলস উইথ এ সেন্ট্রাল নিউক্লিয়াস, লং প্রসেস এক্সটেন্ডিং রাউন্ড, এগুলো কথাবার্তা আছে আর কি। অপর নাম কি বলা হয়? বাস্কেট সেল। মায়োপিথেলিয়াল সেলের অপর নাম হচ্ছে আপনার কি? বাস্কেট সেল। এটা একটু মার্ক করে নেন এখানে। আচ্ছা,
তো এই মায়োপিথেলিয়াল সেলের কাজ কি, এটা ওরাল অ্যানাটমিতেও ডিটেলস বলা আছে, এখানে আপনাদের দেয়া নাই, বইতেও নাই, এই জন্য আমরা এটা আর এখানে অ্যাড করি নাই। মায়োপিথেলিয়াল সেলের কাজ হচ্ছে দেখেন মায়ো এপিথেলিয়াল, মানে দিজ আর এপিথেলিয়াল সেল, বাট তার প্রপার্টি কেমন মায়ো বা মাসেলের মতো। মাসেলের প্রপার্টি কি কন্ট্রাকশন করা। তাহলে এই যে স্যালিভারি অ্যাসিনাই এখান থেকে প্রত্যেকটা সেল থেকে সিক্রেশন হচ্ছে না, এটাকে তো এই ডাক্ট সিস্টেম দিয়ে এই যে এখান দিয়ে বের করে তো এখান দিয়ে বের হতে হবে, এই ফাইনালি এক্সক্রিটরি ডাক্ট দিয়ে বের হতে হবে। তো এখান থেকে যে তাকে ধাক্কা না দিলে তো সে বের হবে না। তো এই মায়োপিথেলিয়াল সেলগুলো অ্যাসিনাইতে থাকে, অ্যাসিনাইটাকে স্কুইজ করে, হ্যাঁ সে কন্ট্রাকশন করে, স্কুইজ করলে এখান থেকে এই স্যালাইভা গুলো বের হয়ে এক্সক্রিটরি ডাক্ট দিয়ে বাইরে বের হয়ে আসে। ঠিক আছে, ওকে। মায়োপিথেলিয়াল সেলের কাজ সোজা বাংলায় এতটুকুই, আরো কিছু আছে সেটা আমরা এখানে ডিটেলস দরকার হয় না, পড়বো আমরা। ডাক্টাল মডিফিকেশন অফ দ্য স্যালাইভা, দেখেন আমরা একটু আগে বলেছি যে ডাক্টের তিনটা পার্ট, একটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, দুই নম্বর হচ্ছে স্ট্রাইটেড ডাক্ট। ঠিক আছে, স্ট্রাইটেড ডাক্টের কাজ কি ছিল, যে আয়নিক মডিফিকেশন করে। ঠিক আছে, তো এই যে ডাক্টাল মানে ডাক্টের মধ্যে হচ্ছে বলেই সেটাকে বলা হয় ডাক্টাল মডিফিকেশন অফ দ্য স্যালাইভা। দেখেন অকার্স মেইনলি ইন দ্য স্ট্রাইটেড ডাক্ট, কারণ এটা স্ট্রাইটেড ডাক্ট ছাড়া আর কোথাও হয় না। তারপর কি বলেছে, যে সিক্রেশন ফ্রম দ্য অ্যাসিনার সেলস ইজ আইসোটোনিক অর সামটাইমস হাইপারটোনিক। হ্যাঁ, মানে আমরা যে অ্যাসিনাই যেটা মানে মানে ইনিশিয়াল যে স্যালাইভা, অ্যাসিনাই থেকে যে স্যালাইভাটা হচ্ছে, অ্যাসিনাই কোনটা ছিল আমাদের, অ্যাসিনাই ছিল এই যে এটা হচ্ছে অ্যাসিনাই, মানে এখান থেকে যে স্যালাইভাটা বের হচ্ছে এখানে এই যে প্রত্যেকটা সেল থেকে যে বের হচ্ছে স্যালাইভাটা, ঠিক আছে, এটা হচ্ছে কি হয় হাইপোটোনিক, সরি আইসোটোনিক অথবা হাইপারটোনিক। বাট ফাইনালি যেটা আমরা ওরাল ক্যাভিটিতে পাই সেটা হচ্ছে কি আপনার হাইপোটোনিক। তার মানে আইসোটোনিক হাইপারটোনিক বাদই দিলাম আমরা, এটা বাদই যদি দিই, আইসোটোনিক ছিল, আইসোটোনিক থেকে সেটাকে আমরা কি করব আমরা হাইপোটোনিক করব, তার মানে টনিসিটি চেঞ্জ হবে আর কি। তো এই যে চেঞ্জটা হচ্ছে সেটাকে বলা হয় ডাক্টাল মডিফিকেশন অফ দ্য স্যালাইভা, কারণ ডাক্টে মডিফিকেশন হচ্ছে বলেই এটাকে ডাক্টাল মডিফিকেশন বলা হয়। তো খেয়াল করে দেখেন আইসোটোনিক কেন হচ্ছে, যে এটা হচ্ছে কি সেল থেকে বের হচ্ছে না, মানে সেলের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাই তো তাহলে বের হচ্ছে, কিছু জিনিস ফরমেশন হচ্ছে, তাহলে সেলের যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্লাজমা কনসেন্ট্রেশনটা মোটামুটি সেম থাকে, এই জন্য এটাকে আমরা আইসোটোনিক ফ্লুইড বলি আর কি। ওকে, এখন খেয়াল করে দেখেন এই যে এখানে এটা আপনাদের কি বলে ফার্গুসনের একটা ছবিটা, ফার্গুসনের মডিফাইড বাট ইনফরমেশন গুলো ফার্গুসনের, এটা আপনাদের শিটে নাই, একটু খেয়াল করে দেখেন। যে ফার্স্টলি দেখেন এই যে আমাদের অ্যাসিনাই, হ্যাঁ মিউকাস অ্যাসিনাই বা সিরাস অ্যাসিনাই, অ্যাসিনাই সেল থেকে আমাদের ইনিশিয়াল স্যালাইভাটা তৈরি হয়, সেখানে কি থাকে দেখেন স্যালিভারি ইমিউনোগ্লোবুলিন এ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন এ, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, অ্যামাইলেজ থাকে, ঠিক আছে, অ্যালবুমিন থাকে, এই কথাগুলো দেখেন। এই ম্যাক্সিমাম জিনিসগুলো কার পার্ট, প্লাজমার পার্ট, কিন্তু হ্যাঁ প্লাজমাতে এই জিনিসগুলো পাওয়া যায় বেশি। তাহলে এই প্লাজমার জিনিসগুলো এখান থেকে সিক্রেশনের মাধ্যমে, এই যে দেখেন যে এই অ্যাসিনার সেল, এখানে তো ব্লাড ভেসেল আছে আমাদের, ব্লাড ভেসেল থেকে এই জিনিসপত্রগুলা আসছে, এখান থেকে সিক্রেশন হচ্ছে, এই জন্য এটার টনিসিটিটা মোটামুটি কি থাকে আপনার আইসোটোনিক থাকে। এখন এই আইসোটোনিকটাকে আমরা কি করবো, আস্তে আস্তে এটাকে হাইপোটোনিক বানাবো। কিভাবে খেয়াল করে দেখেন, এই সিক্রেশনটা হলো, এটা যখন ইন্টারক্যালেটেড ডাক্টে আসবে তখন ইন্টারক্যালেটেড ডাক্ট থেকে কিছু জিনিস এই স্যালাইভাতে অ্যাড হবে। তার মানে এই অ্যাসিনার সেল থেকে স্যালাইভা তৈরি হয়ে লুমেনে আসলো, লুমেন থেকে এবার এটা কোথায় আসবে, ইন্টারক্যালেটেড, এখান থেকে ইন্টারক্যালেটেড ডাক্টে আসবে। ইন্টারক্যালেটেড ডাক্টে যখন আসবে, এই ডাক্টের যে সেলগুলা এখান থেকে কিছু জিনিস এখানে সিক্রেশন হবে। কি কি সিক্রেশন হবে খেয়াল করে দেখেন, এই যে ইম্পর্টেন্ট গুলো একটু মার্ক করেন, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন। ঠিক আছে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখেন। তাহলে ইন্টারক্যালেটেড ডাক্টের যে সেলগুলো থেকে লাইসোজাইম এবং ল্যাক্টোফেরিন কি হবে, এই স্যালাইভাটাতে অ্যাড হবে, মিক্সড আপ হবে। ওকে, এরপরে চলে যাব কোথায়, স্ট্রাইটেড ডাক্ট। একটু খেয়াল করে দেখেন যে এই যে ইন্টারক্যালেটেড ডাক্ট এখানে শেষ, এই পর্যন্ত হচ্ছে দিজ আর স্ট্রাইটেড ডাক্ট, এতটুকু স্ট্রাইটেড ডাক্ট। ঠিক আছে, স্ট্রাইটেড ডাক্টেও কিছু জিনিস হবে, সেটা কি কি দেখেন, যে বাইকার্বনেট, থায়োসায়ানেট, তারপরে হচ্ছে আপনার পটাশিয়াম, সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড রিঅ্যাবজর্বড। কেউ রিঅ্যাবজর্পশন আছে মানে এগুলো এখানে আপনার মডিফিকেশন হয় আর কি, সেই মডিফিকেশনটা আমরা একটু খেয়াল করবো এই ছবির মাধ্যমে, ডাক্টাল মডিফিকেশন অফ দ্য স্যালাইভা। খেয়াল করে দেখেন, দিজ আর দ্য লুমেন্স অফ দ্য স্যালাইভা, মানে এটা হচ্ছে আমাদের ওই যে স্ট্রাইটেড ডাক্টের যে সেল, সেটা হচ্ছে এই সেলটা, তার সেলের চারপাশে, ডাক্টের চারপাশে তো আমাদের ক্যাপিলারি আছে এখানে, তাই তো। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এই স্যালাইভাতে এখানে আমরা দেখেছি কি সোডিয়াম আছে, তাই না, এবং এটার কনসেন্ট্রেশন কার মতন, আইসোটোনিক, প্লাজমার মতো। তার মানে কি প্লাজমাতে কি থাকে, সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকে না। ওকে, আর এই যে সেল ইন্টারসেলুলারলি কে বেশি থাকে, ইন্টারসেলুলারলি আপনার পটাশিয়াম বেশি থাকে। ওকে, তাহলে খেয়াল করে দেখেন এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা এই সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে, তাহলে সেলের ভিতরে পটাশিয়াম ছিল, এই পটাশিয়াম কোথায় চলে গেল, লুমেনে চলে গেল, আর লুমেন থেকে তাহলে সোডিয়াম কোথায় চলে আসলো, আপনার ভিতরে চলে আসলো। ঠিক আছে,
এখন একই সাথে যে যখন আপনার পটাশিয়াম যায়, পটাশিয়ামের সাথে কি যায়, বাইকার্বনেট যায়, তাহলে এখান থেকে বাইকার্বনেট লুমেনে চলে গেল। আর সোডিয়াম ভিতরে আসলো, সোডিয়ামের সাথে কি আসবে, ক্লোরাইড ভিতরে চলে আসলো। ঠিক আছে, তার মানে সোডিয়াম আর ক্লোরাইড লুমেন থেকে কোথায় আসলো, সেলের ভিতরে আসলো। আর সেলের ভিতর থেকে, মানে এই সেলটা কোনটা, এটা কিন্তু ডাক্টেড সেল, স্ট্রাইটেড ডাক্টেড সেল। এই ডাক্টেড সেলের ভিতর থেকে কি হয়েছে, পটাশিয়াম বেশি থাকে সেলে, পটাশিয়ামটা চলে গেল, পটাশিয়ামের সাথে বাইকার্বনেটে চলে গেল। তার মানে আমার এই আপনার লুমেনের যে স্যালাইভার সাথে এই যে দেখেন বাইকার্বনেট কিন্তু অ্যাড হয়ে গেল। বাইকার্বনেট অ্যাড হলো, বাইকার্বনেট হচ্ছে কি আপনার বাফারিং আয়ন, তাই না? তাহলে এই যে এই ডাক্টাল মডিফিকেশনের কারণেই কি হচ্ছে আপনার এই বাফারিং এর যে বাইকার্বনেট বাফারিং সলিউশন সেটা কিন্তু এখানে অ্যাড হলো। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখেন, তাহলে সেলের ভিতরে কার বেশি থাকার কথা, পটাশিয়াম বেশি থাকার কথা, কিন্তু পটাশিয়াম তো বাইরে বের করে দিয়েছি আমি, কারণ সেলের ভিতরে কি হয়েছে, সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এই সোডিয়ামটাকে তো সেলের ভিতরে রাখতে দিলে হবে না, এটাকে বাইরে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, আবার অ্যাক্রস দ্য মেমব্রেন, মানে অপর পাশে কি হচ্ছে, আবার একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করছে, যেটা কি হচ্ছে দেখেন, এই যে ব্লাডের যে মানে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এই ফ্লুইড থেকে পটাশিয়ামটা সেলের ভিতরে যাচ্ছে, আর সোডিয়ামটা সেল থেকে বাইরে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসছে। তাহলে খেয়াল করে দেখেন, যে সোডিয়ামটা এখানে ছিল, এই সোডিয়ামটা কোথায় আসলো, সেলে আসলো, সেল থেকে আবার এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসলো। তার মানে সেলের ভিতরে যে কনসেন্ট্রেশন পটাশিয়াম কনসেন্ট্রেশন সেটাও ঠিক থাকলো। আবার এই যে আমরা প্রথমে যে ইটা পেয়েছিলাম আর কি, সালাইভা যে আইসোটোনিক বলছি, কারণ কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের জিনিসগুলাই লুমেনের ভিতরে আসছে আর কি। তাহলে এখানে যে সোডিয়ামটা ছিল, এই সোডিয়ামটা দেখেন, এই সোডিয়ামটা আসছিল আপনার অ্যাসিনার সেল থেকে, অ্যাসিনার সেলে আসছিল ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে। ঠিক আছে, তাহলে এই সোডিয়ামটা, বডির যে সোডিয়ামটা, সেই সোডিয়ামটা আবার কোথায় কি আপনার স্যালাইভা থেকে আবার বাইরে চলে আসলো। তার মানে ডাক্টাল মডিফিকেশনের ক্ষেত্রে বলা হয় রিক্লেইমস বডি সোডিয়াম। হ্যাঁ, যে বডি সোডিয়াম যেটা, এটা যদি মডিফিকেশন না হতো তাহলে তো এই লুমেন দিয়ে আস্তে আস্তে সে এক্সক্রিশন হয়ে যেত, স্যালাইভা এক্সক্রিশন হতো, সোডিয়ামটা তো আমরা আর পেতাম না। কিন্তু এই মডিফিকেশন হওয়ার কারণেই সোডিয়ামটাকে আবার আমরা কোথায় পাচ্ছি, ব্লাডে পেয়ে যাচ্ছি আমরা আর কি, আবার বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো এখানে এক নাম্বার হচ্ছে কি কাজ, তাহলে বাফারিং এজেন্ট অ্যাড হচ্ছে ডাক্টাল মডিফিকেশনের ক্ষেত্রে। দুই নাম্বার হচ্ছে বডির যে সোডিয়াম যেটা আপনার হচ্ছে স্যালাইভা দিয়ে বের হয়ে যেতে যাচ্ছিল, সেটা আবার কি আমরা এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, দুই মেমব্রেনে দুই সাইডে দুইটা পাম্প থাকার কারণে আবার ওটাকে আমরা বাইরে পেয়ে যাচ্ছি। দুইটা কাজ গেল। তিন নাম্বার কাজ কি, এটা কি ছিল আপনার, আইসো ছিল। ফাইনালি যখন এটা মডিফিকেশন হওয়ার কারণে এটা কি হয়ে গেল আপনার, হাইপো হয়ে গেল। তিনটা কাজ ডাক্টাল মডিফিকেশনের ক্ষেত্রে, কাজ কয়টা হচ্ছে, তিনটা। এক নাম্বার কি, আইসোটোনিক স্যালাইভাটাকে বা হাইপারটোনিক স্যালাইভাটাকে হাইপোটোনিক করে দিচ্ছে। দুই নাম্বার হচ্ছে কি, বাফারিং এজেন্ট বা বাইকার্বনেটটাকে অ্যাড করছে। আর সোডিয়ামটাকে, স্যালাইভার সোডিয়ামটা আবার হচ্ছে কোথায়, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে নিয়ে চলে আসছে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে ডাক্টাল মডিফিকেশন অফ দা স্যালাইভা। ওকে, এই যে প্রশ্ন একটা আসছে, খেয়াল করে দেখেন যে ডাক্টাল মডিফিকেশন অফ স্যালাইভা ইনক্রিজ বাফারিং পাওয়ার এগেইনস্ট অ্যাসিড, তাই না? মডিফিকেশনের কারণে আমরা পেলাম, বাইকার্বনেট পেলাম। সো ট্রু। অলওয়েজ হরমোন ডিপেন্ডেন্ট, এখানে কোনো হরমোনের ফাংশন নাই, ফলস। রিক্লেইমস বডি সোডিয়াম ক্লোরাইড, যেটা বললাম যে বডি সোডিয়াম ক্লোরাইডটাকে কি করে, সে রিক্লেইম করে। প্রোটেক্টস ডেন্টাল এনামেল, ঠিক আছে, সরাসরি মডিফিকেশনের জন্য হচ্ছে না এটা, কারণ মডিফিকেশন তো আলাদা, মডিফিকেশন জন্য আর এটা মানে কি বলে, মডিফিকেশনের কারণে আপনার হচ্ছে অ্যাসিডিটি কমে যাচ্ছে, বাইকার্বনেট অ্যাড হচ্ছে, সেটার একটা ল্যাটারালি হচ্ছে আপনার কি ডেন্টাল এনামেলটাকে প্রোটেক্ট করে, কিন্তু সরাসরি করে না, বিধায় এটাকে ফলস বলেছি। মানে মডিফিকেশনের সাথে এটার কোনো রুলস মানে নাই, কানেকশন নাই আর কি। ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য অ্যাসিনার সেল, অ্যাসিনার সেলে তো আর মডিফিকেশন হয় না, মডিফিকেশনের কোথায়, স্ট্রাইটেড ডাক্টে হয়। ওকে, এরপর সেফালিক ফেজ, ইন্ট্রা অর্গান এগুলো এত বেশি আমাদের দরকার হয় না মোটামুটি। আচ্ছা, এরপরে খুবই খুবই ইম্পর্টেন্ট, স্যালিভারি চেঞ্জেস ইন দ্য সিস্টেমিক ডিজিজ। সিস্টেমিক ডিজিজ গুলোতে স্যালিভার কি কি চেঞ্জ হয় খেয়াল করে দেখেন। স্যালিভারি ফ্লো রেট এন্ড কম্পোজিশন ইজ এফেক্টেড বাই জেনারেলাইজড ইমিউনোলজিক্যাল রিয়াকশন, কমে যায়। সিস্টিক ফাইব্রোসিস, মানে ইমিউনোলজিক রিয়াকশন হচ্ছে কি, যে অটো ইমিউন ডিজিজ গুলো আর কি, সেক্ষেত্রে আমাদের স্যালিভারি সেলের এগেইনস্টে অটো ইমিউনিটি ডেভেলপ করে, সেলগুলো ব্রেকডাউন হয়, ঠিক আছে, ফাংশন করতে পারে ঠিক মতো, স্যালিভারি সিক্রেশন কমে যায়। সিস্টিক ফাইব্রোসিস, ফাইব্রোস হয়ে যাচ্ছে, সিস্ট তৈরি হচ্ছে। তো ডাক্টের যে স্যালিভার গ্ল্যান্ডের অ্যাসিনার সেলগুলো আপনার কি হয়ে যাচ্ছে, হ্যাম্পার হয়, করতে পারে। অ্যাডিসনস ডিজিজ, অ্যাডিসনস ডিজিজে কি হচ্ছে, এটা আপনার মানে এভরি মানে কি বলবো, এটা যে অ্যাড্রেনাল কর্টেক্স মানে কি থাকে, হাইপো ফাংশন থাকে আর কি। তো এখানে আপনার শকের ফিচার গুলো পাওয়া যায় বডিতে, সোডিয়ামের পরিমাণ, ইসের পরিমাণ আর কি, এটা হচ্ছে আপনার বডিতে কি বলে আর কি, ওয়াটারের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা ওয়াটার না থাকলে তো আপনার কি হচ্ছে, স্যালিভারি সিক্রেশন কমে যাবে। কুশিং সিনড্রোম,
কুশিং সিনড্রোম তো এডিসন সিনড্রোমের মানে এটা জাস্ট কর্টিক্যাল একটা আর একটা হরমোনের ক্ষেত্রে আর কি। আর হাইপার প্যারাথাইরয়েডিজমের কি হয় যে ক্যালসিয়াম প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ে, স্যালাইভাতে তাহলে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ে আর কি। এই জিনিসটা যে ফলোইং হুইচ সিস্টেমিক ডিজিজ হ্যাজ ইফেক্ট ইন বা সিস্টেমিক ডিজিজ হ্যাজ ইফেক্ট ইন স্যালাইভারি ফ্লুইড, ঠিক আছে, এটা আর কি মনে রাখবেন, খুবই খুব ইম্পর্টেন্ট ইনফিনিটি এস্টার টপিক এটা। ওকে, এই যে দেখেন 2022 আসছে, এটা এরকম অনেক প্রশ্ন, এই টাইপের অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে, তো এটা একটু মনে রাখবেন আর কি। ওকে, এরপরে হচ্ছে জিঞ্জিভাল ক্রিভিকুলার ফ্লুইড, খুব অনেক পড়া হয়তো এখানে দেখানো হয়, বাট এত বেশি না পড়া আমাদের প্রয়োজন হয় না, এখানে কিছু দুইটা জায়গায় বেসিক্যালি পড়তে হয় আমাদের আর কি। তো খেয়াল করে দেখেন হট জিঞ্জিভাল ক্রিভাইস বা কিছু আর কি, মেইনলি জিঞ্জিভাল সালকাস যেটা আমরা বলি, ঠিক আছে, ফ্রি জিঞ্জিভার যে জায়গাটুকু আর কি, ঠিক আছে, জিঞ্জিভাল সালকাস যেটা বলি সেটাই হচ্ছে আমাদের জিঞ্জিভাল ক্রিভাইস। এবং এখানে কিছু ফ্লুইড থাকে, ফ্লুইডটা কিরকম, যে এই যে আমাদের এখানে যে ব্লাড সার্কুলেশন আছে, ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইড গুলো আছে, আমার ছবিতে একটু খেয়াল করে দেখেন এখানে যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা একটু পোরাস, এটা ফ্রি জিঞ্জিভা, এরপরে হচ্ছে আপনার অ্যাটাচ জিঞ্জিভা, তাই তো, তাহলে এই জায়গাটা থাকে একটু পোরাস, পোরাস থাকার কারণে এই যে দেখেন ব্লাড সার্কুলেশনে আমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে কি হতে পারে, ই দিয়ে এক্সুডেশন হয়, ঠিক আছে। তার মানে এক্সুডেশন কখনো ইনফ্লামেটরি প্রসেসে এক্সুডেশন হচ্ছে। তো নর্মালি কি এখানে আমরা সবসময় তো আমরা খাবার দাবার খাচ্ছি, তো এখানে একটা মাইক্রো ট্রমা তো সবসময় হতে থাকে। তো মাইক্রো ট্রমা হওয়ার কারণে এই জিঞ্জিভালে এই জায়গাটা সবসময় একটা কি ইনফ্লামেশনের ভিতরে থাকে। তো ইনফ্লামেশন তো কি বডিতে কিছু তার ভালো ফাংশনও আছে, আবার কিছু খারাপ ফাংশনও আছে। এই যে নর্মাল যেটা, নর্মালটাই হচ্ছে আপনার কি আপনার নর্মাল যতক্ষণ আছে ততক্ষণ এটা আপনার বডির জন্য জিঞ্জিভাল ক্রিভিকুলার ফ্লুইড এটা ভালো। কি কারণে ভালো, যে এখানে কিছু খাবার ইন্টারাপ্ট হচ্ছে, এখান থেকে যখন ফ্লুইডটা বের হচ্ছে, এই ফ্লুইডটা আপনার এখান থেকে মানে কি যে খাবারগুলো জমা হচ্ছে সেটাকে ওয়াশ আউট করে দিচ্ছে। তাহলে এক নম্বর কি কাজ পেলাম, ওয়াশ আউট করছে। দুই নম্বর, এই যে যেহেতু এটা ইনফ্লামেটরি এক্সুডেট, তার মানে এখানে ওই যে ইমিউনোগ্লোবুলিন টিন এগুলোও আছে, তো এখানে ব্যাকটেরিয়াটাকে কি করে অ্যাকুমুলেশন হতে দেয় না ইমিউনোগ্লোবুলিন গুলো, তো এটা অ্যান্টিমাইক্রোবিয়াল একটা ইফেক্ট আছে আর কি। এটা গেল। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইফেক্ট, যেটা হচ্ছে আপনার এই করার কারণে কি বলে ইনফ্লামেটরি এক্সুডেটের সাথে লাইসোজাইম কিছু এনজাইম থাকে, তাই তো। তো এই লাইসোজাইম এনজাইম গুলা কি করে, যখন এখানে থাকে তখন এটা ওই যে ব্রেকডাউন করে, অ্যাটাচমেন্ট গুলাকে ব্রেকডাউন করে ফেলে, ব্রেকডাউন করে ডেন্টাল পকেট তৈরি করে ফেলে আর কি। এটাই এজ এ হোল পড়াশোনা মোটামুটি যতটুকু করার এটা বলেই ফেললাম আর কি। তো জিঞ্জিভাল ক্লিভিকুলার ফ্লুইডের এইটা বলা হয়েছে এখানে। দেখেন এই কথাটা একটু মনে রাখতে হবে যে ফ্লুইড ইন এ হেলদি সালকাস ইজ সিমিলার কম্পোজিশন টু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সিমিলার কম্পোজিশন, কারণ কি যেটা তো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে এটা যে পোর দিয়ে বাইরে বের হচ্ছে আর কি। ওকে, কম্পোজিশন খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আছে, এটা হচ্ছে ইনফিনিটি এস্টার, ঠিক আছে। দেখেন সেলস কি কি থাকে, ডিএস ক্রোমাটেড এপিথেলিয়াল সেল, যেহেতু ওখানে আপনার ওই জায়গাটা এই যে জিঞ্জিভাল ক্রিভাইসের এটা কিন্তু এটা হচ্ছে নন কেরাটিনাইজড, এখান থেকে এদিকে হচ্ছে কেরাটিনাইজড, এই জায়গাটা হচ্ছে নন কেরাটিনাইজড। তাহলে নন কেরাটিনাইজড এখান থেকে সেলগুলো একটু বেশি কি হবে, ফ্রিকশনে বেশি ডিসকমেশন হয়, তাহলে আপনার ডিসকমেটেড সেল থাকবে, পলিমরফোনিউক্লিয়ার লিম্ফোসাইট, মোনোসাইট, মানে ওই যে ইনফ্লামেটরি এক্সুডেশনের সাথে বের হয়ে আসবে। এনজাইমস কি কি থাকে দেখেন, অ্যাসিড ফসফেটেজ, বিটা গ্লুকুরোনাইডেজ, লাইসোজাইম, হাইলুরোনিডেজ। এই লাইসোজাইমটাই কি করে আপনার ওই যে ডিস্ট্রাকটিভ ইফেক্টের জন্য কাজ করে। ইনঅর্গানিক আয়ন কি কি থাকে, যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। ইমিউনোগ্লোবুলিন কোনটা থাকে, প্রথম তিনটা, GAM। খুবই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে এই ছকটা থেকে আর কি। এগুলো আপনাদের শিটেই আছে এখানে, এখানে জাস্ট একটু চক করে দেয় স্ক্রিনশট নিয়ে, বা আপনাদের শিটে হচ্ছে সুন্দর করে যে সেলসের এখানে কি কি আছে জাস্ট 3-4টা নাম লিখে রাখতে পারেন, ইনঅর্গানিক আয়ন নাম লিখে রাখতে পারেন, অর্গানিক কম্পোনেন্টের মধ্যে এই যে ইমিউনোগ্লোবুলিন গুলা, এনজাইম গুলা, হ্যাঁ, এভাবে লিখে রাখতে পারেন আর কি। ওকে, আচ্ছা, এখানে আপনাদের শিটে 29 পেজের একদম নিচে দেখেন যে এনজাইমের কথা আমরা যেটা বললাম, যে এনজাইম 3টা পসিবল সোর্স থেকে আসতে পারে, ব্যাকটেরিয়া থেকে আসতে পারে, প্লাজমা থেকে আসতে পারে, প্লাজমা লিউকোসাইট থেকে, আর এপিথেলিয়াল স্কোমা সেল থেকে আসতে পারে। এটা একটু সোর্স গুলা কি কি এটা একটু মনে রাখেন আর কি। এরপর হচ্ছে ফাংশনস, ফ্লোরাইড গুলো এত বেশি দরকার নেই, এখানে আপনাদের শিটে আছে আর কি, একটু রিডিং দিয়ে রাখেন, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে ফাংশন। তো ফাংশনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে যেহেতু এই যে ইমিউনোগ্লোবুলিন আছে, মানে এটা হচ্ছে প্রোটেক্টিভ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে যে ওয়াশিং পটেনশিয়ালিটি, ঠিক আছে, ওয়াশ করে ফেলে। এই যে আয়নিক ক্যালসিয়াম যেটা এখানে আমরা কম্পোজিশনে দেখলাম, তো এটা হচ্ছে আপনার এই যে পেলিকল বা প্লাক ফরমেশন, ক্যালকুলাস ফরমেশনে হেল্প করে, ঠিক আছে। আর ওই যে প্রোটিওলাইটিক এনজাইম, এটা আপনার ওই যে কি বলে এটার নাম, লাইসোজাইম, সেটা কি করে, যে ড্যামেজিং দ্য ওয়াল অফ দ্য সালকাস অ্যান্ড দ্য আন্ডারলাইং টিস্যু, তার মানে এখান থেকে ডেন্টাল পকেট ফরমেশন করে আর কি, ঠিক আছে। এই ফাংশন গুলো বেশি ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে আপনার
এই যে কম্পোজিশন, ঠিক আছে, এই দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। এই যে কম্পোজিশন অফ দা জিঞ্জিভাল ক্রিভিকুলার ফ্লুইড কি কি থাকে। ওকে, এরপর হচ্ছে ডিপোজিশন অন দ্য সারফেস অফ দ্য টুথ, আপনাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আর কি। পরবর্তী চ্যাপ্টারের ক্ষেত্রে এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট লেভেলের জিনিস। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার আমাদের সালেভা পড়ে আসলাম,